আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া শারমিন এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। হত্যাযজ্ঞে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন এই মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই সময় বিচারকের উদ্দেশ্যে বলেন, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তুলে ধরতে চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১ জুন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রকাশ করা হাসিনার হত্যার নির্দেশনা সম্বলিত অডিও প্রচার হলে সবার কাছে অনেক কিছুই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। এখন লেখা লিখবেন, ব্যবহার করবেন, যেখানে পাবে সেটা গুলি করবে। বিচারকের আদেশ দেওয়ার আগে কাঠগড়ায় দাঁড়িয়ে সবাইকে বিস্মিত করে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আদালত। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তীতে এই আদালতের সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা এবং অপরাধ কারা, তাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনে সাহায্য করবেন। এদিন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অব্যাহতি চেয়ে আইনজীবীর করা আবেদন খারিজ করে দেন বিচারক। জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ ৫টি অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার ১০ জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ২৬ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এ মামলায় ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক থাকায় এ নির্দেশ দেওয়া হয়। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২৪ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ৩০ জুন আনুষ্ঠানিক ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য কমিশনের কাছে দাবি জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের পথে একটি অপশক্তি বাধা সৃষ্টি করছে। রুদ্র রফিকের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। বক্তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমার এইটা না হলে ওইটাও হবে না, এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। দেশের সব অনিশ্চয়তা দূর করে নির্বাচন করতে পারার মধ্যেই এই জুলাই অভ্যুত্থানের সার্থকতা নির্ভর করে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন চায় তার দল, তবে আওয়ামী লীগ আমলের মতো নয়। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এটি নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাচ্ছি, বারবার
একটি অপশক্তি সেই পথে বাধার সৃষ্টি করছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির রক্তের সঙ্গে সংস্কার মিশে আছে। একমত না হওয়া বিষয়ে সমাধান হবে পরবর্তী সংসদে। প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। তো দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ হবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিবের। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। রুদ্র রফিক, RTV, ঢাকা। ভোটার প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শাপলা চেয়ে দুটি দল আবেদন করেছে। কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা অন্তর্ভুক্ত করেনি। আগামী সপ্তাহে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন চূড়ান্ত করা হবে। আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক আলোচনায় অংশ নিয়ে এই বিষয়ে একমত হয় দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং জরুরি অবস্থা জারি নিয়ে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সংশোধনে একমত হলেও এর প্রক্রিয়া নিয়ে এখনও ঐক্য হয়নি। খান আলামিনের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। 3টি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আপিল বিভাগের জ্যেষ্ঠ 2 বিচারপতি থেকে একজন হবেন প্রধান বিচারপতি। 2 জনের প্যানেল যদি হয় চিফ জাস্টিস হবার জন্য, সেটা থেকে নির্বাচনটা, মনোনয়নটা কে দেবে? এটা কি প্রধানমন্ত্রী দেবে, নির্বাহী বিভাগ দেবে? তাহলে প্রধানমন্ত্রী যদি দেয়, তাহলে এখানেও তার বায়াসড হবার সুযোগ আছে কিনা? রাষ্ট্রপতি চাইলে যে কোনো ব্যক্তিকে তিনি প্রধান বিচারপতি করবার কোনো সুযোগ নাই। এই কথাটা আজকে সবার আলোচনার ভিতরে এসছে, ফলে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায় সব দল। রাষ্ট্রপতি এবং বিচার বিভাগের কাউকে ওই সরকারের প্রধান হিসেবে চায় না অধিকাংশ দল। এ নিয়ে আলোচনা চলমান। বিচার বিভাগ নিয়ে কথা আছে, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, এমনকি এটা নিয়ে হয়তো আইনগত বিতর্ক থাকতে পারে। তবুও কথাবার্তা আসছে যে অবসরপ্রাপ্ত হলেও তিনিও এই জায়গায় আসতে পারেন কিনা। রাষ্ট্রপতি শেষ অপশন হিসেবে যে বিগত ত্রয়োদশ সংশোধনে রাখা হয়েছিল, তারও আমরা ব্যবহার দেখেছি এবং সেই ব্যবহার পুরো রাষ্ট্রের প্রধানকেও একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করে আমাদেরকে আরেকটা গুরুতর রাজনৈতিক সংকটে ফেলেছিল। জরুরি অবস্থা জারি সংক্রান্ত সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের সংশোধনী চায় সব দল। জরুরি অবস্থা জারি যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার পক্ষে সবাই মতামত দিয়েছেন। কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক। চলতি মাসেই জাতীয় সনদ প্রণয়নের বিষয়ে আশাবাদী তিনি। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। আমরা বারবার বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে এই জুলাই মাসের মধ্যেই যেন আমরা এই কাজ সম্পন্ন করতে পারি। আগামী সপ্তাহের প্রথম 3 কর্মদিবস ধারাবাহিকভাবে আলোচনা চলবে ঐকমত্য কমিশনের। খান আলামিন, RTV, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বিজিবির। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। মহাপরিচালক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই নির্বাচন সহ বাকি কাজে মনোযোগ দেবে বিজিবি। সে
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। সীমান্তবর্তী এলাকা সমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। এবার পাশের হার 68.45 এবং জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। সবচেয়ে বেশি পাশ করেছে রাজশাহী বোর্ডে আর সবচেয়ে কম বরিশালে। গত বছরের চেয়ে এবার জিপিএ 5 কমেছে 43,000। এবছর কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। এবছর পাশের হার 68.45%। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে 77.63%। এরপর রয়েছে যশোর বোর্ডে 73.69, চট্টগ্রাম বোর্ডে 72.07, সিলেট বোর্ডে 68.57, ঢাকা বোর্ডে 67.51, দিনাজপুর বোর্ডে 67.03, কুমিল্লা বোর্ডে 63.60, ময়মনসিংহ বোর্ডে 58.22% এবং সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। মাদ্রাসা বোর্ডে পাশের হার 68.9 ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 73.63%। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর গড় হচ্ছে পাশের হার 68.04%। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 68.09%। কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার 73.63। এবছর মোট জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী। এদের মধ্যে 73,616 জন ছাত্রী এবং 65,416 জন ছাত্র। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 14.95%। জিপিএ 5 কম পেয়েছে 43,097 জন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি জানান, এটি প্রকৃত ফল। ওভার মূল্যায়ন করাটাও ক্ষতিকর, আর তাকে আন্ডার ইভ্যালুয়েট করাটাও তার জন্য ক্ষতিকর। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে নম্বর পেয়েছি আমরা সেটাই কম্পিউটারে দিয়ে রেজাল্ট বের করেছি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা 10 এপ্রিল শুরু হয়ে 13 মে শেষ হয়। এবার মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন, যা 2024 সালের তুলনায় 1 লাখ কম। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করে উল্লাস করেন অনেকে, কেউ আবার বাবা মাকে জড়িয়ে ধরে হন আবেগ আপ্লুত। বিস্তারিত নাজমুল হুদার রিপোর্টে। এসএসসি ও সমমান পরীক্ষায় ফল পাওয়ার পর যেন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যাশিত ফল পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উল্লাস করেন তারা। ফল প্রকাশের পর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীরা ড্রাম বাজিয়ে হই হুল্লোড় করে সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। মন মতো হয়েছে, আশা করছিলাম জিপিএ 5 পাবো, পাইছি। আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক ভালো। গ্রেটফুল সবার কাছে, প্যারেন্টসের কাছে, আল্লাহর কাছে, টিচারদের কাছে। ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান শিক্ষার্থীরা। হ্যাঁ, অ্যাজ এক্সপেক্টেড জিপিএ 5 পেয়েছি এন্ড আলহামদুলিল্লাহ এই 10 বছরের যে কষ্টটা, দ্যাটস ওয়ার্থ ইট। সন্তানের কাঙ্ক্ষিত ফলাফলে সন্তুষ্ট অভিভাবকরাও জানান, সন্তানের এই অর্জনে শিক্ষকদের অবদানও কম নয়। একদম প্রকৃত মূল্যায়ন হয়েছে। সেজন্য যে অনেক বাচ্চা আছে, যেমন কেউ 4.94 পেয়েছে। আমি সবাইকে বলতেছি যে আলহামদুলিল্লাহ, সে অনেক বড় হবে, বাবার মতো অনেক বড় হোক, এটাই চাই। চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধার মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাই এবার পাশের হার ও এ প্লাসের সংখ্যা কমলেও আক্ষেপ নেই তাদের। রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও ফলাফল হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে।
এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরাও ফল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। নাজমুল হুদা, RTV, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদ নদীর পানি বাড়তে থাকায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ভারী বৃষ্টির সঙ্গে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর ৩ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে ১০০ গ্রামের মানুষ। বন্যার কারণে নোয়াখালী, ফেনীতে আজকের HSC পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও ভয়াবহ বন্যার মুখোমুখি ফেনীবাসী। মুহুরী, কহুয়া ও শিলনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ১০০ গ্রাম তলিয়ে গেছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার মানুষ। আগের চেয়ে এসব নদীর পানি কিছুটা কমেছে, তবে বাঁধ ভাঙ্গার কারণে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে ফুলগাজী, পরশুরাম উপজেলার মানুষেরও সময় কাটছে চরম অনিশ্চয়তায়। টানা ভারী বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ইতোমধ্যে অনেক এলাকা পানিতে ডুবে গেছে। গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ৩৫টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। নদী উত্তাল থাকায় ভোলা থেকে জেলার 10টি রুটের লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপাঞ্চলের সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ। এদিকে মৌসুমী বায়ুর প্রভাব ও লঘুচাপের কারণে দেশের দক্ষিণাঞ্চল ও রাজশাহী বিভাগে বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী 24 ঘন্টায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টিপাত কমে যেতে পারে, সেই পাশাপাশি ঢাকা বিভাগেও কিছুটা কমে যেতে পারে এবং খুলনা বিভাগ কমে যেতে পারে। তবে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতটা আরেকটু বেশি থাকতে পারে। ভারত থেকে আসা পানির ঢলে তিস্তা নদীর পানি বাড়তে থাকায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। ফেনী জেলার সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতল অব্যাহতভাবে আগামী 5 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এবং তিস্তা নদীর পানি সমতল আগামী 24 ঘন্টায় সতর্ক সীমায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ার ঝুঁকি রয়েছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। সকালে তেজগাঁওয়ে নিজস্ব কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ বন্যা ও পরবর্তী ব্যবস্থা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। ফেনীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প চূড়ান্তকরণ এবং নোয়াখালীর খাল ও ড্রেনেজ অবমুক্ত করার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। ঋণ জালিয়াতি, লুটপাটের মাধ্যমে গত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। সাবেক MP শাওন সহ 18 জনের বিরুদ্ধে মামলা। এবং 42 দিনের জিম্মি দশা থেকে লিবিয়া প্রবাসী 2 ভাইকে উদ্ধার করল PBI। জড়িত থাকার অভিযোগে রাজশাহী ও বাগেরহাট থেকে 2 জন গ্রেপ্তার। কোটা সংস্কার দাবিতে 10 জুলাই টানা তৃতীয় দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচিতে সকাল সন্ধ্যা বিপর্যস্ত হয়ে পড়ে সারা দেশ। এদিন কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। তবে ঝুলিয়ে রাখা এমন রায় প্রত্যাখ্যান করে নির্বাহী আদেশ চায় শিক্ষার্থীরা, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সেদিনের ঘটে যাওয়া ঘটনা জানাচ্ছেন জাহিদ রহমান। পূর্ব ঘোষণা অনুযায়ী টানা তৃতীয় দিনের মতো 10 জুলাই বুধবার সারা দেশে সকাল 10টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 1 মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। তবে তা তাৎক্ষণিক প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় শিক্ষার্থীরা। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে।
রাজধানী শাহবাগ মোড়, মহাখালী, আমতলী, সায়েন্স ল্যাবরেটরি ও মেরুলবাড্ডা সহ 17টি গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। কারণ বাজার এফডিসি পয়েন্টে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় এই পথের রেল চলাচল। এদিন দেশের সব গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে অবস্থান নেয় আন্দোলনরতরা। কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনার বিএল কলেজের শিক্ষার্থীরা নতুন রাস্তা এলাকায় রাস্তা দখলে নেয়। রেল লাইন অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরতরা। 10 জুলাই সিলেটে তুমুল বৃষ্টির মধ্যে কোটা বাতিলের এক দফা দাবিতে সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট পালন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জব্বার মোড় এলাকায় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস থামিয়ে রেল লাইনে ব্যারিকেড দেয়। পরদিন বাংলা ব্লকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। জাহিদ রহমান, আরটিভি। খুনিদের বিচার সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচন করা হলে আবারও গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাগুরা শহরের ভায়ানা মোড়ের পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। নাহিদ বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরের জায়গা হবে না। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই আন্দোলন চলবে বলেও জানান নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন, সার্জিস আলম, ডাক্তার তাসনিম জারা। দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই। সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী। সংস্কার না করে, বিচার না করে, তো বিচারের প্রয়োজনীয় আইন কানুন সাবিত করতে হবে পার্লামেন্টে। আর বাংলাদেশের মানুষ এটা সম্পর্কে কোনো ধারণাই নাই, এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। আমি আগেও বলেছি, যারা রাজনীতিতে একেবারে এতিম তারা হচ্ছে এই পদ্ধতি চায়। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এসব লুটপাটের অন্তরায় ছিল খোদ কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আওয়ামী শাসনামলে দায়িত্বে থাকা 3 গভর্নরের নথিসহ 23 ধরনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিন ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে 3 কোটি 30 লাখ টাকার অর্থ আত্মসাতের চেষ্টায় সাবেক প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির সহ 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে টিআর কাবির খাঁর নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি নুরুন নবী চৌধুরী শাওন সহ 18 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 42 দিনের জিম্মি দশা থেকে লিবিয়া প্রবাসী 2 ভাইকে উদ্ধার করেছে পুলিশ অব ইনভেস্টিগেশন পিবিআই। পিবিআই ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি জানান, উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন আলমগীর হোসেন ও সিরাজ উদ্দিন। তারা লিবিয়ার ত্রিপোলির জমাজৈতনে একটি ওয়ার্কশপে কাজ করা অবস্থায় অজ্ঞাতনামা অপহরণকারীরা তাদের অপহরণ করে। পরে পরিবারের কাছে ইমো অ্যাপের মাধ্যমে ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে 22 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী থেকে রাসেল ও বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে মিন্টু ফরাজিকে গ্রেপ্তার করে পুলিশ।
সুনামগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকদের বীমা দাবির চেক বিতরণ, প্রশিক্ষণ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সুনামগঞ্জ জোনাল অফিসের আয়োজনে এই অনুষ্ঠানে গ্রাহকদের 1,20,00,000 টাকার বীমা দাবির চেক তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এ সময় কোম্পানির সিলেটের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ASM সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কোঅর্ডিনেটর মফিজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। যথাসময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করে তাই ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকের আস্থা বাড়ছে বলে জানান মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এখন থেকে সরকারি কোষাগারে অনলাইনের মাধ্যমে সরাসরি আমদানি রপ্তানি কাজে সংশ্লিষ্ট শুল্ক কর দেয়া যাবে। এ চালানের মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত C&F এজেন্টরা ঘরে বসেই যে কোনো সময় অনলাইনে শুল্ক কর জমা দিতে পারবেন। ফলে রাজস্ব আদায় ও পণ্য খালাস প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ ও সময়োপযোগী। এছাড়া সরকারের অর্থ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও দক্ষ হবে বলে মনে করে জাতীয় রাজস্ব বোর্ড। এসআইকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের iBus++ সিস্টেমের মাধ্যমে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এই সেবাটি চালু করেছে। এ চালান ব্যবস্থায় জমা করা অর্থ তাৎক্ষণিক সরকারি কোষাগারে পৌঁছাবে, যা সরকার অবিলম্বে ব্যবহার করতে পারবে। দ্বিতীয়বারের মতো গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বৃহস্পতিবার দেশটির রাজধানী সেউলের একটি আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করে বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর তাকে শহরটির একটি ডিটেনশন সেন্টারে প্রেরণ করা হয়। এর আগে গেল জানুয়ারিতে দেশটিতে সামরিক আইন জারির প্রচেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 52 দিন কারাভোগের পর গেল মার্চে জামিনে মুক্ত হন তিনি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।